আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এই লোকটা একদম গিরগিটির মতো রং পাল্টায়। না, এই লোকটার কথায় বিশ্বাস নেই। যদি মারে। তাই নিঝুম তাড়াহুড়ো করে রসায়ন আর পদার্থবিজ্ঞান বই নিয়ে মেহেরাবের রুমের দিকে ছুটে চলে। রুমের দরজা নক করতেই ভেতর থেকে মেহেরাব বলে ওঠে, কাম ইন। নিঝুম চুপচাপ রুমে ঢুকে যায়, কিন্তু চোখ খুলতেই বিস্ময়ে চমকে ওঠে। মেহেরাব ওয়াশরুম থেকে বের হচ্ছে, গলার তাওয়াল ঝুলিয়ে উন্মাদ শরীর। লজ্জায় নিঝুম উল্টো দিকে ঘুরে চেঁচিয়ে বলে, বাজে লোক একটা, আমি চলে গেলাম, এখন পড়বো না। মেহেরাব তাওয়াল বেডের পাশে রাখতেই ধীরে ধীরে দাঁড়িয়ে বলে। বাট ওয়াই? নিঝুম চোখ মুখ খিচড়ে বলে উঠল। শার্ট পরুন জলদি। মেহেরাব তাতে দাঁত চেপে বলে উঠল। ইডিয়েট একটা। পড়তে বসো। নিঝুম পেছন তাকাতেই দেখল মেহেরাব সেই অবস্থাতেই আছে। তা দেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শার্টটা পরুন না প্লিজ। মেহেরাব এবার চোখ পাকিয়ে তাকাতেই নিঝুম এক প্রকার দৌড়ে সোফায় বই নিয়ে বসল। তা দেখে মেহেরাবের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। মেহেরাব নিঝুমের থেকে অল্প দ্রুত রেখে পাশে বসল, কিন্তু নিঝুম তাকালো না চোখ তুলে। সে যেন এখন বইয়ের মধ্যে ঢুকতে পারলে বাঁচে। মেহেরাব নিঝুমকে কিছু পড়া বুঝিয়ে পড়তে দিয়ে সোফার এক সাইডে হাত রেখে তাকিয়ে রইল নিঝুমের দিকে। নিঝুমের দিকে তাকিয়ে কয়েক মিনিট বাদে মেহেরাব আনমনে বলে উঠল। তোমার বয়স কত? নিঝুম হুট করে মেহেরাবের দিকে তাকিয়ে এলোমেলো চোখে আবার বইয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, 15। 2 বছর পর বাদ দিয়েছিলে কেন? মেহেরাবের এমন কথায় নিঝুম বেশ চমকালো, কারণ এই সম্বন্ধে তো তার জানার কথা না। নিঝুম কিছু বলতে যাবে তার আগেই মেহেরাব আচমকা তার পাতলা ঠোঁট জোড়ায় তার শক্ত আঙুল দিয়ে নেশাগ্রস্ত দৃষ্টিতে বলে উঠল। উইল গিভ আ পারমিশন, জাস্ট ওয়ান। নিঝুম বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল। বলুন। মেহেরাব নিঝুমের দৃষ্টিতে স্থির তাকিয়ে বলল, উইল ইউ গিভ আ পারমিশন, জাস্ট ওয়ান? আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান কিস। নিঝুম মেহেরাবের কথায় হকচকিয়ে উঠল, কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে। মেহেরাব নিঝুমের এমন লাল চেহারা দেখে বাঁকা হাসি দিয়ে আরো লো ভয়েসে বলল, এভাবে তাকিয়ে থেকো না মেয়ে, আমার ইজ্জত লুটে নেবে দেখছে। নিঝুম তা শুনে কুটমুটিয়ে উঠল আর বলল, অসভ্য পুরুষ, বাইরে ঘুরে বেড়ান বাঘ হয়ে, আর আড়ালে অসভ্য। ছি, আমি পড়বো না আপনার কাছে। বলে সে বইগুলো আঁকড়ে ধরে উঠে যেতে লাগছিল, আর মেহেরাব একটানে নিঝুমকে তার কাছে টানল। নিঝুম মুখ থুবড়ে পড়ল মেহেরাবের উন্মাদ বুকে। মেহেরাব একটু আওয়াজ করে হেসে উঠল। নিঝুম রেগে মুখ তুলে কিছু বলতে যাবে, তার আগে মেহেরাব টুপ করে নিঝুমের ঠোঁট জোড়ায় আলতো করে একটা চুমু খেলো, আর হাসি মাখা মুখে নিঝুমের কানের কাছে আস্তে স্বরে বলে উঠল। আলহামদুলিল্লাহ। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলেও সে নিঝুম হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেহেরাবের দিকে। তা দেখে মেহেরাব বলে উঠল, এই শ্রে কম পড়েছে। আই থিঙ্ক ইউ ওয়ান্ট ওয়ান মোর কিস। নিঝুম হঠাৎ কেঁদে উঠল। মেহেরাব যেন থ মেরে গেল। হঠাৎ কাঁদার কারণ বুঝতে পারল না। যদি কেউ শুনে ভাববে হয়তো তাকে মেরেছে। মেহেরাব দ্রুত নিঝুমের মুখ তার হাত দিয়ে চেপে ধরল, আর দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি? এমন ফাঁস করে কাঁদছো কেন? নিঝুম শুধু করে কিছু বলছিল, হাত ছাড়ার চেষ্টা করছিল। মেয়েরা বুঝতে পেরে হাত ছাড়তেই নিঝুম একটানা হাঁপুড়ে বলল, পরপুরুষ হয়ে লজ্জা করে না? অন্য নারীর সাথে অসভ্যতামি করার অসভ্য লোক কোথাকার। বলেই সে ফের কাটতে লাগলো। আমি পরপুরুষ? ভ্রুকুচকে তাকালো মেহেরাব। ভেজা কণ্ঠে বলে উঠল নিঝুম। না, আপনি তো বর ছিলেন। মেহেরাব এবার শুকনো হাসি দিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে তুমি মানো আমি তোমার হাজব্যান্ড? নিঝুম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তো বিয়ে হয়েছে, মানবো না তো কি করব? কিন্তু আপনি তো ডিভোর্স পেপারে সেই দিনই সাইন করিয়েছিলেন। তাহলে তো আপনি আমার আর বর নন।
আমাকে ছুলেন কেন তাহলে? মেহরাব নিঝুমের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল। Crazy girl. তারপর মেহরাব নিঝুমের চোখের পানি বুড়ো আঙুল দিয়ে মুছল, কিন্তু নিঝুমকে বুক থেকে সরালো না। নিঝুম উঠে যাবার জন্য ছটফট করছে। মেহরাব ফের কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ মিহির তার ঘরে ঢুকে পড়ল। মিহির যেন ভূত দেখার মতো লাফ দিল, হঠাৎ থমকে গেল, হা হয়ে তাকিয়ে রইল মেহরাব আর নিঝুমের দিকে। নিজের মুখ থেকে লাজুক স্বরে চেঁচিয়ে বলল। সরি, আমি কিছু দেখিনি। মেহরাব মিহিরের কথায় নিঝুমকে ছেড়ে দিল। নিঝুম তখনই এক ঝটকায় দৌড়ে রুম থেকে পালালো, এমনকি বইগুলো না নিয়ে চলে গেল। নিঝুম চলে যেতে মেহরাব রাগে সোফার কুশনটা ছুঁড়ে মারল মিহিরের গায়ে। মিহির মুখ থেকে হাত সরিয়ে চারপাশে তাকিয়ে দেখল নিঝুম নেই। সে মাথা চুলকাতে চুলকাতে গম্ভীর গলায় বলল। মামু, কেস ঠিক কোন দিকে ঘুরে গেল? মেহরাব কটমটিয়ে তাকিয়ে উঠল, গলায় রাগ মেশানো গম্ভীর স্বরে বলল। নক করে রুমে ঢুকতে হয়, সেটাও জানিস না? বেয়াদব একটা। মিহির এক লাফে মেহরাবের পায়ের কাছে বসে পড়ল, এক হাঁটু চেপে ধরে নাটুকে গলায় বলল। তো মামু, এখানে কি চলছিল? বুঝলে বুঝে নে, না বুঝলে আই ডোন্ট কেয়ার। আমার থেকে দূরে যা মিহির। মামু, অধীর যত্নে আমার প্রাণ আজ এ কথাই বলছিলে যে মেহরাব মিহিরের কথায় ভ্রু কুঁচকে তাকালো, আর মিহির নাটকীয় স্বরে মেহরাবের হাঁটু চেপে ধরে গিয়ে উঠল। আপনি গুরু, আমি শিষ্য। বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝতে সক্ষম। মেহরাব এক প্রকার উষ্টা মেরে মিহিরকে সরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, গলায় রাগের ঝাঁঝ মিশিয়ে বলল। রুম থেকে বের হয়ে যা, নয়তো অ্যাক্সেপ্ট করে সারা রাত রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। মিহির দরজার দিকে যেতে যেতে হালকা হাসিতে বলল। আজ একটু বইয়ের অভাব ফিল করছি রে, কি দুঃখ। মিহির বেরিয়ে যেতেই দরজা আটকে মেহরাব চুপচাপ বিছানার পাশে এসে দাঁড়ালো। চোখে পড়ল সোফার উপর নিঝুমের ফেলে যাওয়া বইপত্র ছড়িয়ে আছে। অজান্তেই তার মুখে ফুটে উঠল একটু করে মৃদু হাসি। নিঝুম নিজের রুমে ঢুকে দরজাটা আটকে দিল। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস যেন উথাল পাথাল, রীতিমতো লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। ঠোঁটের উপর হাত চেপে কাঁদো কাঁদো গলায় বিড়বিড় করে বলল। মিহির ভাইকে দেখে ফেললো, অসভ্য লোক। আমি এখন কিভাবে বের হব? ছি ছি। সে ধীরে ধীরে গিয়ে বিছানায় বসলো। মাথা নিচু করে বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ল বইগুলো ফেলে এসেছে মেহরাবের রুমে। ভাবতেই মুখটা গম্ভীর হয়ে গেল, মনটা ভারী হয়ে এলো। এখন বইগুলো কে আনবে ভাবতেই মন খারাপ হয়ে গেল। গভীর রাত, ঘড়িতে বাজে 2টা, চারিদিক নিস্তব্ধ, বাতাসে হালকা গন্ধ ভেসে আসছে পচা। একটা পুরনো স্যাঁতস্যাঁতে ঘরের ভেতরে টিমটিমিয়ে বাল্বটা কাঁপছে আলো ছায়ার খেলায়। ঘরের মাঝখানে 2জন মানুষ বাঁধা পড়ে আছে, হাত পা শক্ত করে বাঁধা, মুখের রুমাল দিয়ে বাঁধা। চোখ দুটোতে আতঙ্কের ছায়া, নিঃশব্দে শ্বাস নিচ্ছে তারা। দূরে কোথাও একটা দরজা খুলে কেউ বলে উঠল। ওয়েলকাম টু মাই ডার্ক হাউস। ব্যক্তিটি পুরো মুখে মাস্ক দিয়ে ঢেকে রেখেছে। সামনে আসতেই 2জন তাকালো। মাস্ক পরা লোকটি রুমাল দুটো খুলে দিতে লোকটি হাঁপাতে হাঁপাতে বলে উঠল। কেন? রাতটা এনজয় করার জন্য, করবি না? মাস্ক পরা লোকটি ফট করে লোকটির গাল চেপে ধরল আর হুঙ্কার দিয়ে উঠল। তোদের তো মেয়ে ছাড়া এনজয় হয় না, তাই না? আজ না হয় একটু অন্যরকম আপ্যায়ন খাবি। তোদের জাত সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট নেই আমার, কিন্তু তোরা আজ অনেক বড় অন্যায় করেছিস, নইলে তোদের পাত্তা দিতাম না। সিরিয়াসলি। ওয়েট, আমি আসছি। বলেই বাহিরে গিয়ে 5 মিনিট বাদে আসতেই 2জন লোক হকচকে উঠল। মাস্ক পরা লোকটি এগিয়ে আসলো, তার হাতে গরম লোহার দুটো সেক আগুনের মতো দগ্ধ করছে। তা নিয়েই এগিয়ে এসে বলল।
লোক দুটো এবার ভয় বলে উঠল। মেহরাব ভয়ঙ্করভাবে ফের হেসে উঠল। মেহরাব গত দুদিন থেকে তার লোক লাগিয়ে রেখেছিল নিঝুমের খেয়াল রাখার জন্য। তারপর সকালে এই লোক দুটোর আসতে দেখলেই তারা মেহরাবকে খবর দিলেই তারা মেহরাবের বুদ্ধি অনুযায়ী এমন ফোন দিয়াটে। সেই সময় নিঝুমকে ছেড়ে যখন তারা পালিয়েছিল তখন তখন তাড়াহুড়োতে বুঝতে পারেনি গাড়ি কে চালাচ্ছিল। তখন মেহরাব এরই লোক গাড়ি চালাচ্ছিল। দুটো লোকের মধ্যে একজনের ডান হাতে গরম লোহার ছ্যাক বসাতেই লোকটি চিৎকার দিয়ে উঠল। পুরো ঘর কেঁপে উঠল, কিন্তু কে জানে আওয়াজ বাইরে গেল কিনা। পাশের লোকটি ভয়ে কাতরে উঠতেও সেম কাজটি করল মেহরাব। দুজনের হাতে প্রায় ঝলসে যাওয়ার মতো। দুজনে যখন ব্যথার কাতরে ছটফট করছিল, মেহরাব তখন মুহূর্তেই দুজনের দুজোড়া চোখ নিমেষেই অন্ধ হয়ে গেল। পৃথিবীর আলো চিরতরের জন্য হয়তো ডুবে গেল। মেহরাব রক্তিম চোখে তাকিয়ে বলে উঠল, আর কখনো মেয়েদের দিকে যেন না তাকাতে পারিস, তাই এই শাস্তি দিলাম। বলেই মেহরাব চলে গেল। সকাল সকাল 7টা বাজতেই বাড়িতে তাড়াহুড়ো লেগে গেছে। নিঝুম রুম থেকে বের হয়ে দেখছে মালিহা দ্রুত খাবার টেবিলে রাখছে। নিঝুমকে দেখেই ডাকলো। নিঝুম, এখানে আয় তো। নিঝুমকে টেবিলে বসিয়ে দিয়ে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো। নিঝুম বলে উঠল। আম্মু এত তাড়াতাড়ি করছো কেন? কোথাও যাবে? মালিহা একটু অন্য খেয়ালি হয়ে বলে উঠল। হ্যাঁ, একটু গ্রামে যাব, ভাবছি তোকে নিয়ে যাব। নিঝুম বাড়ি যাওয়ার কথা ভেবে ভীষণ খুশি হয়ে গেল। এর মাঝেই দেখতে পেল মেহরাব, মিহির আর রাদিয়া রেডি হয়ে নামছে। নিঝুম আর চোখে তাকালেও মেহরাব সোজা নিঝুমের দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে রইল। নিঝুম দ্রুত চোখ নামিয়ে নিল আর মালিহাকে জিজ্ঞেস করে বসল। বাবা কোথায় আম্মু? ওর একটু তাড়া ছিল, তাই আগেই চলে গেছে গ্রামে। মালিহার কথা শুনে কিছু বলল না। নিঝুম সবার খাওয়া শেষ হয়ে গেলে নিঝুমও রুম থেকে ব্যাগ রেডি হয়ে বেরিয়ে এলো। তারপর সবাই রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। আজিজুল শিকদার রাগে ক্ষিপ্ত হয়ে আছে। সকাল সকাল কেউ তার দুজন কর্মচারীকে অন্ধ করে ফেলে রেখে গেছে অজ্ঞাত অবস্থায়। ভোরের প্রথম আলো ফুটতেই আজিজুল শিকদারের লোকজন ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পায়। এরপরে তারা দুজনকে নিয়ে আসে আজিজুলের কাছে। আজিজুল শিকদার হুঙ্কার দিয়ে বলে উঠল, কে মেরেছে আমাদের লোককে? খবর লাগাও। কার এত বুকের পাঠা? আমিও দেখি। চারপাশে তখন নিস্তব্ধতা। কেউ সাহস করে মাথা তুলতে পারছে না। আজিজুল শিকদারকে এখন ভয় পাচ্ছে সবাই। তার কণ্ঠের আগে যেন বাতাসও কেঁপে উঠল। চন্দিপুর নিউজ রিপোর্টার ব্রেকিং নিউজ। গতকাল রাত আনুমানিক 3টার দিকে রাজধানীর চন্দিপুর এলাকায় শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে গভীর রাতে টানা 3টি গুলির শব্দ শোনা যায়। পরে পথচারীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় শামীম হোসেনকে পড়ে থাকতে দেখতে পান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে খুনিকে ধরতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছেন। সকাল সকাল স্বামীর মৃত্যুর খবর পেয়ে যেন পুরো বাড়ি জুড়ে নেমে এলো গভীর শোকের ছায়া। শামীম হোসেনের আহামরি সম্পত্তি না থাকলেও যা ছিল তাতেই সংসার মোটামুটি ভালোই চলবে। কিন্তু নার্গিস কান্নায় ভেঙে পড়ছেন। তার মাথা থেকে দ্বিতীয়বারের মতো স্বামী নামের ছায়া সরে গেল আজ। অসহায় চোখে এখন শুধু একটাই প্রশ্ন, তার এই ছোট্ট মেয়ে নূপুরকে কে দেখবে? সে বাবা হারা হলো। এদিকে নার্গিস নিঝুমকে এখনো জানাতে দেয়নি তার বাবার মৃত্যুর খবর। শামীম হোসেন নিঝুমকে খুব একটা পছন্দ করতেন না, তবুও নিঝুম বাবাকে গভীর শ্রদ্ধা করত। কিভাবে তার বাবার সেবা করবে, মন জুগিয়ে চলবে সেই নিয়ে থাকতো। ঠিক সেই কারণে নার্গিস এখনো সত্যিটা বলেননি, শুধু মালিহাকে খবর দিয়ে বলেছে যেন ওকে নিয়ে আসে।
শামীম হোসেনের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে আতঙ্ক। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিয়ে নানা গুঞ্জন চলছে স্থানীয়দের মধ্যে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সকাল থেকে পুরো গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। অন্যদিকে শামীম হোসেনের লাশ এখনো বাড়িতে আনা হয়নি। ময়নাতদন্তের জন্য তা রাখা হয়েছে জেলা হাসপাতালের মর্গে। পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন লাশ ফেরার। কান্না আর উদ্বেগে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। শামীম হোসেনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই মালিহা হতবাক হয়ে যান। কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে তিনি দ্রুত তার স্বামী রেজন দেওয়ানকে পাঠান শামীমের বাড়িতে। রেজন দেওয়ান খবর শুনেই রওনা দেন চণ্ডীপুরের দিকে। রেজন গ্রামে এসেছে প্রায় ঘন্টা খানেকের আগে। এর মাঝে প্রায় অনেকবার নিঝুমের আড়ালে ফোন দিয়ে খবর নিয়েছে। চন্দ্রীপুর গ্রাম থেকে একটু দূরে যেখানে শহর শুরু তারই এক হোটেলে রাফিন উঠেছিল। কালকে যখন পরীর সাথে দেখা করার জন্য নার্গিসের বাড়ি গিয়েছিল তখন সেই হোটেলেই এক রাতের জন্য ছিল। সকালে নাস্তা নিয়ে রাসেল রুমে ঢুকতেই রাফিন ইতিমধ্যেই সাদা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পরছিল। রাফিন চোখ না সরিয়ে বলল, রাসেল, গাড়ি বের কর জলদি। যতই হোক আমার 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর মারা গেছে, সেখানে না গিয়ে কি উপায় আছে? রাসেল মুখে বাঁকা হাসি হাসল আর বলল, অবশ্যই স্যার। রাফিন এবার ঘুরে দাঁড়িয়ে পুরো শরীরটা আয়নায় দেখে হাসি মুখে বলল, দেখ তো আমায় কেমন লাগছে। আজ আমার পুরীর সাথে দেখা হবে। ইস, আর ধৈর্য ধরতে পারছি না। জলদি বল, কেমন লাগছে আমায়, বল না। রাসেল 2 সেকেন্ড রাফিনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, একদম ঝাক্কাস লাগছে স্যার। রাফিন আর অপেক্ষা করলো না, তাড়াহুড়ো করে নাস্তার প্লেট থেকে একটা ব্রেড তুলে মুখে পুরে রুম থেকে বের হতে হতে বলে উঠল, চল চল, সময় নেই। আমার পুরীর বরটা কি সেটাও দেখার দরকার। বলেই ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটিয়ে সোজা দরজার বাইরে চলে গেল। রওনা দিল নিঝুমের বাড়ির উদ্দেশ্যে। চন্দ্রীপুর গ্রাম। নিঝুমদের গাড়ি তার বাড়ির সামনে এসে থামতেই নিঝুম জানালার পাশ দিয়ে বাইরে তাকালো। মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। বাড়ির সামনে মানুষে মানুষে ঠাসা, ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। এক ঝলক দেখতেই নিঝুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, শ্বাস যেন আটকে গেল। আম্মু, আমার বাড়িতে কি কিছু হয়েছে? তার কণ্ঠ কাঁপছে। তোমরা কি লুকাচ্ছ? আমাকে বলো প্লিজ, কি হয়েছে? মালিহা চোখ নামিয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নিঝুম আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না। সে হঠাৎ করে গাড়ির দরজা ধাক্কা মেরে খুলে দিল এবং দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। মালিহা হতভম্ব হয়ে চেয়ে রইল, শুধু রাদিয়ার চোখেরও জল। নিঝুম তার বয়সে ছোট না জানি কেমন আহাজারি করবে ভেবেই খারাপ লাগলো। মেহেরাব নিঝুমকে এভাবে ছুটে যেতে দেখে তার ভেতরটা ছিঁড়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে বেরিয়ে আসলো এবং নিঝুমের পেছনে ছুটল। নিঝুম বাড়ির ভেতর ঢুকতেই প্রথমেই চোখে পড়ল উঠোনের মাঝখানে রাখা একটি খাটিয়া, তার উপর সাদা চাদর ঢাকা। চারিদিকে মানুষের ভিড়, দূর থেকে ভেসে আসা চাপা কান্নার শব্দ আর আতরের গন্ধ। উঠোনের ঘরের সামনে বসে নিঝুমের মা আর বোন অঝরে কাঁদছে। মাকে দেখে নিঝুমের পা যেন একেবারেই থমকে গেল। তার মা নার্গিস মাথা তুলে নিঝুমকে দেখা মাত্র বুক ভেঙে কান্নায় ভেঙে পড়ল। নিঝুম, তোর বাবার নেই রে। এক মুহূর্তের জন্য নিঝুমের মাথার ওপর দিয়ে যেন আকাশকে ভেঙে পড়ে। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। সে স্থির দাঁড়িয়ে থাকলো কিছু সেকেন্ড, তারপর হঠাৎ করে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। আম্মু, আমার আব্বু। তার কান্না আর চিৎকারে পুরো উঠোন কেঁপে উঠল। মেহেরাব ভেতরে ঢুকতে ঢুকতেই এই দৃশ্য দেখে থমকে গেল।
নিঝুমকে এভাবে ভেঙে পড়তে দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কিছু বলার ভাষা পেল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। দূর থেকে নিঝুমকে দেখেই তার ভীষণ কষ্ট হচ্ছে। সময়ের সাথে সাথে লোকজন বলল মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। রেজওয়ান এগিয়ে এসে মেহেরাবকে বলল। একবার শ্বশুরের মুখটা দেখে আই। মেহেরাব চুপচাপ এগিয়ে গেল, একটুও কথা বলল না। চাদরটা সরতেই মেহেরাব কিছুটা অবাক হয়ে গেল। মুখটা তার অপরিচিত লাগছে, কিন্তু সে জানতো না এই মানুষটি নিঝুমের দ্বিতীয় বাবা। কারণ নিঝুমের বিয়ের সময় তার বাবা বাড়িতে ছিল না, আর আজ এভাবে সেই পরিচয় পেল মৃতদেহের সামনে দাঁড়িয়ে। নিঝুমের বাবাকে দাফনের জন্য বাইরে নিয়ে যাওয়া মাত্রই বাড়ির উঠোন জুড়ে শুরু হলো বেদনা ভরা আহাজারি। চারপাশ যেন শোকে স্তব্ধ হয়ে আছে। পরিবারের সবাই কাঁদতে লাগলো। কয়েক মিনিট পরেই বাড়ির ফটক দিয়ে ধীরে ধীরে প্রকাশ করলো রাফিন আর রাসেল। দুজন ভেতরে ঢুকতেই চোখে পড়ল উঠোনের এক কোণে বসে থাকা নিঝুমকে। ফর্সা মুখটা কান্নায় লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে উঠেছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। এমন অসহায় অবস্থায় তাকে দেখে রাফিনের বুকটা যেন হঠাৎ ধুক করে উঠল। তার পরি এতদিন পরে সামনে এসেছে, কিন্তু এমন ভাঙাচোরা কষ্টে ডুবে থাকা রূপে সেটা ভাবতেই তার গলা ভারী হয়ে গেল। তারা কাছে এগিয়ে যেতেই রাফিন আফসোসের স্বরে নিঝুমের মা নার্গিসকে বলল। মামি, কালও তো মায়ের সাথে কথা হলো, এর মাঝে এমন কি হলো? নার্গিস তখন দিশেহারা। শোকে তিনি এমন ভেঙে পড়েছেন যে কারা কথা বলছে কি বলছে কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছিল না। তিনি শুধু নিথর বসেছিলেন, আর চোখে চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল নোনা পানি। মালিহার কাঁধে মাথা রেখে নিঝুম অসহায়ভাবে কাঁদছিল। চারপাশের শব্দ যেন দূরে হারিয়ে গেছে, শুধু তার কান্নার চাপা আওয়াজ। এই দৃশ্যটি চোখে পড়তেই রাফিন থেমে গেল। তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে একটু এগিয়ে এসে নরম স্বরে ডাকলো। পরি, এভাবে কাঁদলে কি আর ফিরে পাবি? প্লিজ কাঁদিস না, দেখ তোর রাফিন ভাই এসেছে। বলেই সে আলতো করে হাত রাখলো নিঝুমের মাথায়। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে নিঝুম ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে রাফিন। চেনা মুখ, তবুও প্রথমে যেন মনে পড়ছিল না। কয়েক বছর আগের দেখা বলে সবকিছু ঝাপসা, কিন্তু রাফির নামটা শোনা মাত্রই চিনে ফেলল। চোখ দুটো আরো ভিজে গেল। তার মুখ বেয়ে আবারও নেমে এলো নোনতা জল। মালিহা এক ঝটকা চোখ তুলে রাফিনের দিকে তাকালো। বিস্মিত হয়ে নিঝুমকে জিজ্ঞেস করলো। নিঝুম মা, ছেলেটাকে রে? নিঝুম কাঁদো কাঁদো গলায় ছোট্ট করে বলল। তোমার ফুপির ছেলে। এই কথা বলতেই আবার চোখে পানি জমে উঠল, আর রাফিন দাঁড়িয়ে রইল নিঝুমের দিকে তাকিয়ে। রাফিন আর চোখে চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু তার বরকে বুঝল না। রাদিয়া নিঝুমের ছোট্ট বোনকে নিয়ে বসে আছে। অবুঝ মেয়েটা বাবা হারিয়ে কাতর যেন। সকাল থেকে তাদের পেটে একটা দানাও পড়েনি। মালিহা বুঝতে পেরে নিঝুমের মাথায় আলতো করে হাত রেখে শান্ত গলায় বলল। নিঝুম মা, এইভাবে কাঁদলে তো আর মরণের মানুষ ফিরে আসবে না। তার চেয়ে দোয়া কর, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তুই একটু কষ্ট করে বসে থাক, আমি তোর মা আর তোর বোনের জন্য খাবার নিয়ে আসি। নিঝুম কিছু বলল না, শুধু একবার তার মা আর বোনের দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ল। চোখের পানি ঠেকানোর চেষ্টা করলেও চোখ দুটো আবার ভিজে গেল। মালিহা ভেতরে যেতে উঠোনটা একটু নিঃশব্দ হয়ে গেছিল, আর সেই মুহূর্তটাই রাফিন যেন আরেকটু সুযোগ পেল। সে আস্তে করে নিঝুমের পাশে বসে পড়ল। একটুও কথা বলল না, শুধু তাকিয়েই রইল। ফোলা ফোলা চোখ, কান্নায় লাল হয়ে যাওয়া গাল দেখে রাফিনের বুকটা হালকা কেঁপে উঠল। কতদিন পরে সে তার এই মায়া পরীটাকে দেখছে, কিন্তু এমন ভাঙা কাদা অসহায় রূপে। সে নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকলো, আর নিঝুম নিজের দুঃখে ডুবে
তার এই দৃষ্টিতেও টেরও পেল না। নিঝুম নিশ্চুপ হয়ে নিচু স্বরে হঠাৎ বলল, রাফিন ভাই, ফুপি আর ফুপা আসলো না? রাফিন একটু নড়ে বসলো, তারপর একটু তারা কণ্ঠে উত্তর দিল, ওরা কাজের জন্য বাইরে গেছে, ঘটনা শুনেছি, কিন্তু ফিরতে পারেনি। তবে আমি তো এসেছি পড়ি। নিঝুম ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই হঠাৎ রাফিন আলতো করে নিঝুমের ফোলা ফোলা নরম গালটা টেনে ধরে বলল, আমার সেই ছোট্ট পরীটা আজ কত বড় হয়ে গেছে। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। তোর বর কই? কই দেখছি না তো। নিঝুম ধীরে ভাঙা কণ্ঠে বলল। জানাজা দিতে গেছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ রাফি নিঝুমের বাঁ হাতটা আলতো করে ধরে ফেলল আর শক্ত কণ্ঠে বলে উঠল, সুখে আছিস তো পরি? নিঝুম হাত সরিয়ে নিতে চাইলেও রাফিনের শক্ত আঙুল যেন আরো ধীর করে ফেলল, যেন সে ছাড়তেই চাইছে না। নিঝুম ভেতর ভেতর এবার বেশ বিরক্ত হলো। শক্ত মেশানো গলায় বলল, আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো। এই কথাটা শুনতেই রাফিনের চোখে এক সেকেন্ডের ভেতর রাগ আর অভিমান একটা পাক খাওয়া ঝলক দেখা দিল, কিন্তু মুখে কিছু বলল না। চট করে বলে উঠল, আর তোর বর? হুট করে পেছন থেকে কেউ ঝটকা দিয়ে নিঝুমের হাত ছাড়িয়ে দিল আর একই সাথে ভয়ঙ্কর স্বরে বলল, তোর বর কে, মিস্টার রাফিন? কত চেনা পুরুষ কণ্ঠে। রাফিন পেছন ঘুরে দাঁড়াতেই চোখ পড়ল মেহরাব। এক মুহূর্তে রাফিনের মুখ শক্ত হয়ে গেল, চল শক্ত হয়ে চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করলো। রাফিন দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই এখানে কেন? মেহরাব এক সেকেন্ড দেরি করল না। সে নিঝুমকে নিজের দিকে টেনে নিয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কাউকে দেখিয়ে দিচ্ছে তার অধিকার। চোখে তীব্র আগুন, গলায় রাগ চেপে রেখে বলল, আমি নিঝুমের বর, মেহরাব দেওয়ান। আর কিছু জানতে চাস? নিঝুম ছটফট করতে লাগলো এত লোকের মাঝে এমন করে জড়িয়ে ধরায়। নিঝুমকে এভাবে চেপে ধরায় রাফিনের চোখে এক ঝড় উঠে গেল যেন। তার ঠোঁট কেঁপে উঠল রাগে, বিড়বিড়িয়ে বলতে লাগলো, হাউ ইট দ্য পসিবল? হাউ হাউ? নিঝুম রাফিনের এমন অদ্ভুত দখলদারির মতো আচরণ একদমই বুঝতে পারছিল না। সে এখনো মেহেরাবের বুক থেকে নিজেকে আলাদা করতে ব্যস্ত, কিন্তু মেহেরাব হুট করে তাকে কোলে তুলে নিল। এক সেকেন্ডের চারপাশ নিস্তব্ধ। উঠোনের লোকজন হা হয়ে তাকিয়ে রইল। মেহেরাব নিঝুমকে কোলে করে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। ডোরটা আটকে দিয়ে ধীরে ধীরে রাফিনের দিকে তাকালো। রাফিন ততক্ষণে আগুনের মতো দাঁড়িয়ে আছে, চোখ লাল, দেহ কাঁপছে, রাগে তত্তর করে তার। সে দাঁতে দাঁত চেপে বলল, মেহরাব, কাজটা তুই ঠিক করিসনি, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, পরি শুরু থেকেই শুধু আমার। আর রাফিনের জিনিসগুলো ঠিকই ছিনিয়ে নিতে জানে। যেমন ছোটবেলায় তোকে গ্রাম ছাড়া করেছিলাম, এবার তোকে ওর মন থেকেই সরিয়ে দিব চিরতরে। মেহেরাব মৃদু হাসি দিয়ে উঠল, যেন সবচেয়ে মজার কথা শুনেছে সে। ধীর গলায় উত্তর দিল, ভালোবাসার মানুষকে জীবনে থেকে মুছে ফেলা তো সোজা নাকি? শরীর থেকে যেমন হৃৎপিণ্ডকে আলাদা করা যায় না, ঠিক তেমন মেহরাবের থেকে নিঝুমকে কেউই সরাতে পারবি না। একবার চেষ্টা করে নিজেই দেখিস। মেহেরাব রাফিনের কাছে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, ওকে, তাহলে বাই। আমি আমার বউয়ের সাথে একটু প্রাইভেসির সময় কাটতে যাচ্ছি। বাঁকা হাসি দিয়ে সাইড হয়ে গাড়িতে উঠে বসলো। এক মুহূর্তে গাড়ি ছুটে গেল আর রাফিন তা শুনে সে রাগে পাগল হয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, চুল খামচে ধরে গর্জে উঠল, না না না, পরি শুধু আমার। হাউ ডেয়ার হি টাচ মাই ফেরি? আই উইল কিল ইউ, জাস্ট কিল ইউ। রাসেল ভয় পেয়ে দৌড়ে এসে রাফিনকে ধরে ফেলল। স্যার প্লিজ, এটা গ্রাম এলাকা, এখন করবেন না, সমস্যা হতে পারে। গাড়িতে চলুন, এখন এইখানে দাঁড়িয়ে লাভ নেই।
রাফিন আগুনের মতো চোখে তাকাতে তাকাতে শেষে ঝটকা দিয়ে রাসেলের হাত ছাড়িয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসে পড়ল। রাসেলও তার পিছু পিছু ছুটল। গাড়ি এগিয়ে চলছে, মেহেরাব ড্রাইভ করছে, কিন্তু তার চোখ বারবার সরে যাচ্ছে নিঝুমের দিকে। নিঝুম সেটা টের পাচ্ছে, তবুও তাকাচ্ছে না। চোখ এখনো লাল, তার গালও ভেজা। হঠাৎ নিচু গলায় বলে উঠল, আপনি রাফিন ভাইকে চেনেন কি করে? মেহেরাব কোনো উত্তর দিল না। গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ এক দোকানের সামনে ব্রেক কষল। মৃদু সুরে বলল, পুরোনো ফ্রেন্ড, তুমি গাড়িতে বসো, আমি আসছি। বলে দরজা খুলে নেমে গেল। নিঝুম গাড়িতে গুটিসুটি মেরে বসে থাকলো। 5 মিনিট পর মেহেরাব ফিরে এসে ড্রাইভারের সিটে বসলো। তার হাতে কয়েকটা জিনিস পেছনের সিটে ছুঁড়ে ফেলল। তারপর গম্ভীর আর কর্কশ মেশানো স্বরে বলল, তোমাকে কাঁদ থেকে বলেছে? কাটলাম রসগোল্লার মতো লাল হয়ে যাও কেন তুমি? নিঝুম একটু থমকে তাকালো তার দিকে। মেহেরাব ইতিমধ্যেই গাড়ি চালাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এই লোক কি বলছে তার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমি বাড়ি যাব। মেহেরাব কোনো জবাব দিল না। চোখ সোজা রাস্তায়, মুখ শক্ত। একটাও কথা না বলে গাড়িটা সোজা ঘুরিয়ে নিল তার নানুর বাড়ির দিকে। মেহেরাব তার নানুর বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তারপর দরজা খুলে নিচে নেমে নিঝুমের দিকে ডোর ওপেন করে বিনা কথায় তাকে কোলে তুলে নিল। নিঝুম একদমই বুঝে উঠতে পারছিল না, কিন্তু মেহেরাবের মুখের কঠোরতা দেখে চুপ করে রইল। ভেতরে ঢুকতেই পথেই দেখা হয়ে গেল সিফাত শিকদারের সাথে। মেহেরাবের কোলে নিঝুমকে দেখে তার চোখ এক মুহূর্তেই কপালে উঠে গেল। যে ছেলে বিয়েতে রাজি ছিল না, তার এমন অবস্থা দেখে সিফাত মনে মনে খানিকটা সন্তুষ্ট হলো। সিফাত শিকদার গলা খাকারে দিয়ে বলল, মেয়েরাব এই সময় ওকে নিয়ে এখানে এসেছিস কেন? মেহেরাব তাড়াহুড়ো গলায় উত্তর দিল, একটু প্রয়োজন। মামা, তুমি চিন্তা করো না। রেডি করেছো মামা? মেহেরাবের কথায় সিফাত কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, কি করছিস তুই? ও তুমি বুঝবে না, একসময় বুঝিয়ে দেবো। বেশি কথা না বলে সে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর নিঝুমকে কোলে করেই ওয়াশরুমে নিয়ে গিয়ে আলতো করে নামিয়ে দাঁড় করালো। নিঝুম হতভম্ব চোখে তাকিয়ে বলল, আমাকে এখানে কেন নামালেন? আমাকে দিয়ে আসুন বাড়ি বলছি। মেহেরাব পরনের শার্টের হাতা কোনই পর্যন্ত ভাঁজ করতে করতে বিছানার পাশে দাঁড়ালো। চোখে মুখে বিরক্তি, রাগ আর উদ্বেগ সব কিছুর মিশ্র ছাপ যেন বিদ্যমান। তারপর পাশে ব্যাগ খুলে শ্যাম্পুর বোতল আর বডি ওয়াশ বের করলো। এগুলো হাতে নিয়ে সে আবার ওয়াশরুমে ঢুকতে গেল। মেহেরাবের হাতে এসব দেখে নিঝুম এক ধাপ পিছনে সরে গিয়ে বিস্ময়ে বলে উঠল, আপনি এগুলো কেন নিয়ে এসেছেন? এই অশুভ লোক। আমি কিন্তু এখন শাওয়ার নিব না, আমাকে যেতে দিন প্লিজ। আমি বাড়ি দিয়ে আসুন আমাকে আমার। নিঝুম বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরাবের দিকে, কিন্তু মেহেরাবের মুখে কোনো ভাবান্তর নেই। রাসেল দ্রুত গাড়ি চালিয়ে গ্রাম থেকে বেরিয়ে এলো। রাফিন তখন গভীর ঘুমে। রাসেল আগে থেকেই তাকে ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছিল, কারণ রাফিনের অত্যাধিক রাগ উঠলে সে পুরোপুরি জ্ঞানশূন্য হয়ে যায়। সামনে যা পায় তাই ছুঁড়ে মারতে থাকে, এমনকি নিজের শরীরেও আঘাত করতে একটু দ্বিধা করে না। তাই তার রাগ উঠলেই তাকে ইনজেকশন দিয়ে শান্ত করাই একমাত্র উপায়। গাড়ি বাড়ির সামনে থামতেই রাফিনের বাবার কর্মচারীরা দৌড়ে এসে রাফিনকে ধরেই ভেতরের রুমে নিয়ে গেল। রাফিনের এমন নিস্তেজ অবস্থা দেখে শারমিন শিকদার হতাশায় ভেঙে পড়লেন। ছোটবেলা থেকেই ছেলের এই ভয়ঙ্কর রাগ কেন এমন হয় তিনি নিজেও জানেন না। এদিকে আজিজুল শিকদার ছেলের খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসেছেন। রাসেলকে দেখেই গর্জে উঠলেন। কি হয়েছিল বলো? রাসেল শুরুতে আমতা আমতা করলেও আজিজুলের কঠোর ধমকে আর লুকাতে পারল না।
সব গড়গড় করে বলে দিল। কথা শেষ হতেই আজিজুলের মুখে রাগের রেখা আরো গভীর হয়ে উঠল। ক্রোধে যেন তার চোখ পর্যন্ত লাল হয়ে উঠেছে। পাশ থেকে শারমিন হঠাৎ বলে উঠল, নিজুম নার্গিস আবার মেয়ে নাকি? রাসেল মাথা নেড়ে সম্মতি জানাতেই শারমিনের চোখ কপালে। এত কম বয়সে নিঝুম বিয়ে করে ফেলেছে, এটা শুনে সে আরো অবাক হয়ে গেল। রাফিন আপাতত কয়েক ঘন্টা ঘুমিয়ে থাকবে, তাই তাকে রুমে শুয়ে রেখে রাসেল বের হয়ে গেল। আজিজুল শিকদারের ডাকে কোনো জরুরি কারণে তাকে বাইরে ডেকে নিয়ে গেল। আর শারমিন ছেলের মাথার কাছে বসে রইল নিঃশব্দে, মাঝে মাঝে তার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। মায়ের চিন্তার ছাপ যেন মুখে স্পষ্ট। চন্দ্রীপুর। এদিকে নার্গিসদের বাড়ির দৃশ্যটা একেবারেই অন্যরকম। রান্নাঘরে গিয়ে মালিহা তেমন কিছুই পেল না। মশলা নেই, তেল নেই, বাজারের জিনিস তো দূরের কথা। বাধ্য হয়ে সে খিচুড়ি রান্না করলো আর জোর করে নার্গিস আর ছোট্ট নূপুরকে খাইয়ে দিল। নূপুর বয়সে ছোট হলেও সে যে বাবা হারিয়েছে সেই শূন্যতা ঠিকই অনুভব করেছে। খাওয়ার সময় তার ছোট্ট দুই চোখে অদ্ভুত চাপা মন খারাপ। রাদিয়া নূপুরের পাশে বসেছিল। গতকালের ঘটনার পর তার নিজেরও মন ভারী হয়ে আছে। এর মাঝে তার ফোনে কয়েকবার অচেনা নাম্বার থেকে কল এসেছে, কিন্তু রাদিয়া তুলতেই পারেনি। মনে যেন ভয় আর বিরক্তি জমে আছে। মালিহা বাইরে এসে নিঝুম না পেয়ে রাদিয়াকে জিজ্ঞেস করতে রাদিয়া শান্ত গলায় বলল, ভাইয়া নিয়ে গেছে কোথাও। মালিহা আর কিছু জিজ্ঞেস করলো না, তবে তার মুখে একটা টান টান ভাব। মনটা যেন অন্য কোনো দুশ্চিন্তায় আটকে আছে। অবশেষে আর থাকতে না পেরে সে রেজওয়ানের কাছে গিয়ে নিচু গলায় বলল, শুনছো, একটু এদিকে আসো। স্ত্রী ডাকতেই রেজওয়ান কাছে গিয়ে দাঁড়ালো। মালিহা একটু সংকোচ নিয়ে বলল, এদের রান্নাঘরে ঢুকে খুব খারাপ লাগলো। বাধা সদাই তো কিছুই নেই, শুধু কয়েকদিনের একটু চাল পড়ে আছে, আর কিছু নাই। রেজওয়ান শুনে চুপ হয়ে গেল। সে মনে মনে অনুতপ্ত হলো। বুঝলাম তো ব্যাপারটা, কিন্তু আমরা তো তাদের মেয়ের শ্বশুরবাড়ির লোক। কিছু দিলে যদি উনি কষ্ট পান। মালিহা কথাটা শুনে বেশ ভাবান্তর হয়ে গেল। সত্যিই তো, কোন মায়াই বা চাইবে তার মেয়ের শ্বশুরবাড়ির কাছে নিজেকে ছোট দেখাতে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মালিহা আবারও নার্গিসদের ঘরের দিকে তাকালো। মনটা আরো ভার হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। ভাবলো মেহরাব এলে ওকেই বলবে, যেহেতু এই বাড়ির সে জামাই। তারপর নিঃশব্দে গিয়ে তাদের পাশে বসলো, যেন নিজের ভেতরে দুশ্চিন্তা লুকিয়ে রাখছে। মেহরাব ওয়াশরুমে ঢুকতেই নিঝুম চমকে উঠে চিৎকার করে উঠল। তার হাতে শ্যাম্পু আর বডি ওয়াশ দেখে ভয়টা আরো বেড়ে গেল। নিঝুমের চিৎকার শুনে মেহরাব ঠান্ডা স্বরে বলল, চেঁচিয়ে লাভ নেই, এই রুমটা পুরো সাউন্ডপ্রুফ, বাইরে কেউ কিছুই শুনবে না। কথাটা শুনে নিঝুম আরো দুবার পিছিয়ে গেল। আতঙ্ক আর লজ্জা মিলেমিশে তার গলা কেঁপে উঠল। দেখুন, আপনি চলে যান, আমি একাই শাওয়ার নিয়ে বের হচ্ছি। নিঝুমের কথা শেষ হতেই মেহরাব হেড শাওয়ার চালিয়ে দিল। হঠাৎ ঠান্ডা পানির শব্দ দ্বারাই নিঝুম আতকে উঠে লাফিয়ে উঠল। ছোটবেলা থেকেও শীত এলে 2-3 দিন পর পর শাওয়ার নেয়। তার বডিতে পানি পড়লেই নাকি হাড় পর্যন্ত ঠান্ডা লাগে। মাত্র কয়েক সেকেন্ডেই কাক ভেজা হয়ে গেল সে। চোখ বড় বড় করে মেহরাবের দিকে তাকালো। মেহরাবের দৃষ্টি অনুসরণ করে নিজের গায়ের দিকে তাকাতেই দেখলো তার গায়ের জামা শরীরের সাথে একদম লেপটে আছে। পানি ঝরতে দেখে তাড়াতাড়ি পেছন ফেললো আর বলেই ফেললো, অসভ্য লোক, আপনি খুবই বাজে, বেরোন বলছি। কিন্তু মেহরাব যেন কিছুই শুনল না। সে তার প্রিয়সীর এমন ভেজা রূপে দেখে তার চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠল। দ্রুত এগিয়ে এসে সে নিঝুমকে হাত ধরে ঘুরিয়ে দাঁড় করালো। মেহরাব নিচু গলায় বলল, লিসেন, আমি তোমার বড় হই, অন্য কোনো পুরুষ নই, তাই আমার সামনে লজ্জা পাবার কিছুই নেই।
নিঝুম থমকে গেল, পিটপিট চোখে মেহেরাবের দিকে তাকালো। তার ঠোঁটে পাকা হাসি বিদ্যমান যেন। তা দেখে নিঝুম চোখ নামাতেই আবার বড়সড় শক্ট খেলো। ওদের পাশেই রাখা বালতির দিকে তাকিয়ে দেখলো অর্ধেক পর্যন্ত পানি, গরম পানি, আর তার ভেতরে ভাসছে নিম পাতা। নিঝুম থরথর কাঁপা গলায় জিজ্ঞেস করে ফেলল, এই অশুভ লোক এগুলো এখানে কেন? মেহরাব কোনো উত্তর দিল না। চুপচাপ শ্যাম্পুর বোতল খুলে নিজের হাতে নিয়ে নিঝুমের মাথায় পরম যত্নে ডলতে শুরু করলো। নিঝুম ছটফট করতে লাগলো। আরে আরে কি করছেন, সরুন প্লিজ, আমি পারবো করতে। কিন্তু মেহরাব বিন্দু মাত্র বিরক্ত হলো না, বরং ঠান্ডা স্থির গলায় বলল, এই ওয়াশরুমে গরম পানির ফিল্টার আছে, ঠান্ডা লাগবে না তোমার। এবার নড়াচড়া বন্ধ করো। লজ্জায় নিঝুমের অবস্থা মরি মরি। এমন ভিজে শরীরে দাঁড়িয়ে থাকা, তার উপর আবার ছোট বাচ্চাদের মতো শ্যাম্পু করে দিচ্ছে। লজ্জায় চোখ নামিয়ে ফেললো সে। মেহরাব তার মাথায় শ্যাম্পু ডলতে ডলতে হঠাৎ খুব শান্ত স্বরে ডাকলো। নিঝুম, ছটফট করতে করতে নিঝুম বিরক্ত স্বরে বলল, কি হলো, সরুন না আপনি। মেহরাব বিন্দুমাত্র রাগ না দেখিয়ে আবার বলল, রাফিন তোমার মাথার কোন পাশে হাত রেখেছিল? বা পাশে না ডান পাশে? কথাটা শুনেই নিঝুমের সব নড়াচড়া থেমে গেল। অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে। মনে হলো বুকের ভেতরটা হঠাৎ ধাক্কা খেলো। নিঝুমকে চুপ থাকতে দেখে মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, কি হলো বলছো না কেন? নিঝুম ছোট্ট করে বলে উঠল, ডান পাশে। কিন্তু মেহরাবের দৃষ্টি ভীষণ শান্ত সুলভ, একদম গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছে। নিঝুমকে আর কিছু বলতে দিল না। তার চোখে মুখে এমন এক অবস্থা যেন ভিতরে ভেতরে কি চলছে সেটা কাউকে জানাতে পারছে না। মেহরাবও আর কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ শ্যাম্পু শেষ করে এবার বডি ওয়াশ হাতে নিল। নিঝুমের সেই হাতটা ধরলো যে হাতে রাফির স্পর্শ করেছিল। সে হাতে খুব ধীরে ধীরে আর যত্ন করে ডলতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেহরাব এমনভাবে বডি ওয়াশ লাগাতেই নিঝুম লাফিয়ে উঠল। একদম শিশুর মতো লাফিয়ে লাফিয়ে উঠছিল। মেহরাব কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর নিঝুমের এমন লাফাঝাপ দেখে হঠাৎ তাকে এক টানে নিজের শরীরের সাথে চেপে ধরল। তার থুতনি নিঝুম এক ঘাড়ের ওপর রেখে ঠোঁট নিঝুমের কানের কাছে একদম ছুঁই ছুঁই দুষ্টু স্বরে বলল। বলেই সে হেসে ফেলল, যা দুষ্টুমি ভরা হাসি ছিল। নিঝুম লজ্জায় পুড়ে লাল হয়ে গেল। মেহরাব এত আস্তে তার হাতে বডি ওয়াশ লাগাচ্ছিল যেন তার ব্যথা না লাগে, কিন্তু নিঝুমের সুরসুরি লাগায় লাফিয়ে উঠছিল শুধু। দ্রুত ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু এতটুকু নড়াতে পারল না। হুট করে নিঝুমের এমন কাদো কাদো মুখ দেখে মেহরাব দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, ডিসকাস্টিং। তারপরে আবার দৃষ্টিটা নিঝুমের দিকে ফেরালো। শোনো মেয়ে, তুমি ছোট বলে আজকে ছেড়ে দিলাম। কথাটা বলে মেহরাব ওয়াশরুমের দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে ফিরে তাকালো, চোখে দুষ্টু ঝিলিক। গম্ভীর কণ্ঠে বলে উঠল, একটা চুমু খাই? নিঝুম চোখ বড় বড় করে উঠে চিৎকারের মতো বলল, একদম না। মেহরাবের ঠোঁটের সাথে সাথে টেডি স্টাইলটা হাসি ফুটে উঠল। একদম হ্যাঁ। কথাটা বলতে না বলতেই সে নিঝুমের কাছে এগিয়ে এসে টুপ করে ঠোঁটের কোণায় একটা খুব আলতো ছোট্ট চুমু খেয়ে নিল। এক মুহূর্তেই নিঝুম যেন বরফের মতো জমে গেল। চোখ পিটপিট করছে, শ্বাসই নিতে পারছে না ঠিক মতো। মেহরাব তখন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, 5 মিনিট সময় দিলাম, শাওন নিয়ে বেরিয়ে আসবে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই নিঝুম তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। ভেজা শরীরে ধকধক করা বুক, সবকিছু যেন একটা অদ্ভুত অজানা অনুভূতিতে কেঁপে উঠছে তার। নিঝুম কয়েক সেকেন্ডের মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইল, আর হঠাৎ মেহরাবের কর্কশ গলা কানে এলো। নিঝুম, নিম পাতার পানি দিয়ে শাওয়ার করবে।
নিঝুম ঠোঁট উল্টালো বিরক্তিতে, কিন্তু উপায় না থাকায় দ্রুত শরীর ঘষে ঘষে গোসল করে নিল। ড্রেস পরে ওয়াশরুম থেকে বের হতেই মেহরাব গটগট করে ঢুকে গেল ভেতরে। বাইরে এসে নিঝুম কাঁপতে লাগলো ঠান্ডায়, কিন্তু আশ্চর্যের বিষয় মুহূর্তেই তার শরীর গরম গরম লাগতে শুরু করলো। চারিদিকে তাকালো, কোথাও তো কিছু পেল না। বাতাসও থমথমে, তবুও তার গাল, হাত, গলা জ্বরে ওঠার মতো গরম। মেহরাব এতক্ষণেও বের হলো না। অপেক্ষার এক সময় নিঝুম বিছানায় তার শরীর এলিয়ে দিল। চোখ দুটো টুপ করে বন্ধ হয়ে এলো। আর কখন ঘুমিয়ে পড়লো নিঝুম নিজেও বুঝতে পারল না। মেহরাব ওয়াশরুম থেকে বের হয়েই নিঝুমকে ওভাবে গভীর ঘুমে তলিয়ে থাকতে দেখে থমকে গেল। তার হাতে থাকা টাওয়ালটা আস্তে সোফায় ছুঁড়ে মারল। তারপর ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এসে নিঝুমের পাশে বসে পড়ল। ঘুমন্ত নিঝুমের মুখটা দেখে তার পুরো গম্ভীর ভাব গলে গেল। মেহরাব একটু ঝুঁকে তার মুখের খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, তুই বড় কবে হবে ক্রেজি গার্ল? নিঝুম প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে ঘুমিয়ে আছে। আর এতক্ষণ মেহরাব শুধু বসে বসে তার প্রেয়সীর মুখটা দেখেই সময় কাটাচ্ছে, অদ্ভুত এক শান্তি আর এক কোমলতা নিয়ে। এর মাঝেও মালিহা বেশ কয়েকবার ফোন করেছে, এমনকি তার মামা পর্যন্ত দরজায় নক করেছিল, কিন্তু মেহরাব কোনো শব্দ করেনি। ফোন সাইলেন্ট রেখে শুধু ছোট্ট একটা মেসেজ পাঠিয়েছে মামাকে, যাতে বুঝিয়ে দিয়েছে এখন বিরক্ত না করতে। আজিদুল শিকদার রাসেলকে নিয়ে বাইরে গেটের কাছে এসে থামলো। চারপাশ দেখে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কেউ কিছু বুঝতে পারেনি তো? রাসেল মাথা নিচু করে উত্তর দিল, না স্যার, একটা চিহ্নও পাবে না। আজিজুল চোখ শুরু করে আবার বলল, নিঝুমের স্বামীর নাম কি? ওর পুরো ডিটেলস আজকেই পাঠাবে আমাকে, সাথে ওর পরিবারের পুরো ব্যাকগ্রাউন্ড চাই। রাসেল মাথা নেড়ে সম্মতি জানালো। আজিজুল বাড়ির ভেতরের দিকে হাঁটতে হাঁটতে শেষ বাড়ির মতো কঠিন গলায় বলল, রাফিনকে সামলানোর দায়িত্ব এখন তোর। আমার কাজ শেষ, আমি বেরিয়ে যাচ্ছি। কথা শেষ করে সে বাড়ির ভেতর চলে গেল। রাসেল কোনো জবাব না দিয়ে সোজা উঠে গেল রাফিনের রুমের দিকে। দরজার সামনে পৌঁছাতে তার মুখে ভয়, চিন্তার মিশ্র ছাপ পরিষ্কার। রাফিনের আজ যেন আগুন চেপেছে রক্তে। ইনজেকশনের ঘুমও তাকে থামাতে পারল না। 1 ঘন্টা যেতে না যেতেই সে আবার উঠে দাঁড়ায়, পাগলের মতো পুরো রুম তছনছ করছে। হাতে যা পাচ্ছে তাই ভাঙছে, গ্লাস, শ্যাম্পু, ল্যাম্প, টেবিল সবকিছু থেকে শব্দ উঠে পুরো বাড়িটা থরথর করে কাঁপছে। শারমিন শিকদার কয়েকবার আটকে ধরতে গিয়েছিল, কিন্তু রাফিনের উন্মাদ শক্তির কাছে সে টিকতে পারেনি। বাবা আজিজুল শিকদারের যেন কোনো ভাবনা নেই, দিব্যি বাইরে কাজে বের হয়ে গেলেন, যেন ছেলের এই অবস্থা কোনো বড় বিষয় নয়। এদিকে রাসেল রুমে ঢুকে শক্ত করে রাফিনকে চেপে ধরতেই রাফিন আরো বেসামাল হয়ে ছটফট করতে লাগলো। চিৎকার করে বলে উঠল, আমার পরীকে চাই, মানে চাই। ওকে না পেলে আমি 1000টা খুন করব। রাসেল, আমাকে এনে দে পরীকে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি মরে যাব রাসেল। রাসেল গম্ভীর কণ্ঠে বলল, স্যার প্লিজ এমন করবেন না, শান্ত হন, আমরা আছি, কোনো না কোনো ব্যবস্থা করব। আপনার বুড়িকে আপনার কাছে এনে দেব। কিন্তু রাফিন কিছুই শুনছে না। চোখ লাল, নিঃশ্বাস কাঁপছে, বুক ধরফর করছে, তার কণ্ঠ প্রায় ভেঙে যাচ্ছে। না, মেহরাব ওকে ছুঁয়েছে, আমার পরীকে ছুঁয়েছে, আমার কলিজায় হাত দিয়েছে। কেন আমাকে পরীর হতে দিল না? আমার পরী শুধু আমার, আমি চাই পরীকে। রাসেল প্রায় আধা ঘন্টা ধরে তাকে ধরে রেখেছে, বারবার বোঝাচ্ছে, শান্ত করছে। অবশেষে রাফিন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে দম ফেলার মতো শান্তি পায়। প্রায় 1 ঘন্টা পর নিঝুমের চোখ পিটপিট করে খুলল। পাম্পা ঘুরতেই সে চমকে উঠল। মেহরাব ঠিক তার দিকেই তাকিয়ে আছে।
চোখে সেই অদ্ভুত শান্ত দৃষ্টি। নিঝুম হতচকিত হয়ে তাড়াতাড়ি উঠে বসলো। গাল দুটো লাল হয়ে গেছে, কণ্ঠ কাঁপা কাঁপা। সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ডাকেননি কেন আমায়? চলুন বাড়ি যাই। মেহরাব খুব শান্তভাবে একই কোমল দৃষ্টিতে বলল। রিল্যাক্স, যাচ্ছি, আগে ফ্রেশ হয়ে এসো। নিঝুম আর কিছু বলল না, ফ্রেশ হয়ে ফিরে এলো। আর তখন দুজনেই বেরিয়ে গেল তার মামাকে বলে। নিঝুমদের বাড়িতে পৌঁছাতে বিকেল 5টা বাজে। মাসটা নভেম্বর শেষের দিকে হওয়ায় হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া মিলিয়ে শীত যেন একটু বেশি গ্রামে। তার উপর শীতের দিন ছোট। আর 1 ঘন্টা পরেই সূর্য ডুবে গিয়ে পুরো আকাশ অন্ধকারে ঢেকে যাবে। বাড়ি ভরা মানুষদের ভিড়ের বেশিরভাগই ততক্ষণে চলে গেছে। শুধু নিঝুমের নানি আর তার শ্বশুর বাড়ির আত্মীয় রয়ে গেছে। বাড়িতে ঢুকতেই নিঝুম সোজা মায়ের কাছে এগিয়ে গেল। অপরদিকে মেহরাব চারপাশে তাকিয়ে দেখলো দিন ফুরোচ্ছে, সবাই ক্লান্ত। তাই মেহরাব তার মা বাবাদের কাছে গিয়ে খুব শান্ত গলায় বলল, আম্মু, তোমরা সবাই আজকে ফিরে যাও। আমি আজ এখানে নিঝুমের সাথে থাকছি, সকালে চলে আসবো। এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল সে। মালিহা কয়েকবার কিছু বলতে চাইলেও কিছুটা চিন্তিত, কিছুটা দ্বিধায় ভরা মুখ নিয়ে, কিন্তু মেহরাবদের হওয়ায় তাদেরকে তাড়া দিয়ে বলল। পরে কথা বলে, এখন যাও গে তোমরা। মালিহা এক প্রকার বাধ্য হয়ে চুপ করে চলে গেল। ঘরটা তখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে, আর সন্ধ্যার নীল আলো চারিদিকে নেমে আসছে। সন্ধ্যার একটু পরেই মেহরাব নিঝুমের ঘরে বসে ল্যাপটপ খুলে কাজ করছিল। মাঝে মধ্যে 1-2বার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, মনে হয়েছিল নিঝুম হয়তো আসবে, কিন্তু আসেনি। কিন্তু তখন নিজের মায়ের ঘরে পাশে তার নানিও ছিল। ঘরটায় শোকের আবহ, আর নিঝুম মায়ের পাশে থাকতেই যেন শান্তি পায়। গ্রামের আবার পুরনো অভ্যেস, সন্ধ্যা নামলেই রাতের খাবার তৈরি হয়ে যায়। নিঝুম মেহরাবের জন্য খাবার আনতে রান্নাঘরের দিকে গেল, কিন্তু রান্নাঘরে ঢোকার পর আর বের হয়নি। হঠাৎই তার মনে চিন্তা ঢুকলো, বাড়ির এই অবস্থায় মেহরাব কি খাবে? নিজেদের হলে তো সমস্যা ছিল না, যা পেত তাই খেয়ে নিত। কিন্তু মেহরাব, সে তো অতিথি নয়, স্বামী। তবু তার সামনে কিছুই জোড়া লাগছে না, কোনো আয়োজনই ঠিক হয় না। রান্নাঘরে দাঁড়িয়ে নিঝুমের বুক ধকধক করতে লাগলো। বাড়িতে শোকের ছায়া নেমেছে, যেমন তার উপর আবার অগোছালো সব বাজার সদাই নেই। মেহরাবের মতো মানুষ এখানে এসেছে, এটা ভাবতে মেয়েটা আরও চিন্তায় পড়ে গেল। নিঝুমের ভাবনায় মাঝেই কারোর উপস্থিতি টের পেতেই নিঝুম পিছন ঘুরতে দেখতে পেল মেহরাব রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে 2 হাত গুজে। নিঝুম আমতা আমতা করে বলে উঠল, এ কি, আপনি এইখানে কেন? আপনি ঘরে যান, আমি খাবার নিয়ে আসছি। মেহরাব শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে বলল। রুমে আসো, কথা আছে। বলেই চলে গেল মেহরাব। মেহরাব চলে যেতেই যেন নিঝুম হাঁপ ছেড়ে বাঁচল, দীর্ঘশ্বাস ফেলল। তারপর মেহরাবের ঘরে গিয়ে বলে উঠল, আপনার কি কিছু লাগবে? মেহরাব ল্যাপটপটা সাইডে রেখে বলে উঠল, রান্নাঘরে গিয়েছো কেন? তো আম্মুর তো শরীর ভালো না, নানুরও সেম অবস্থা। তাদের জন্য কিছু করতে হবে, নইলে তো শরীর আরো খারাপ করবে। নিঝুমের কথায় মেহরাব উঠে নিঝুমের কাছে এগিয়ে গেলে নিঝুম কিছুটা ঘাবড়ে গিয়ে পেছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। মেহরাব তখনও শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে রইল। নিঝুমের কাছে চলে আসে খুব। নিঝুম নরম দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম সুরে বলে উঠল, শোনো, তুমি এই হাত দিয়ে কিছু রান্না করবে না। যদি হাত কেটে যায় তখন কি হবে? আমাকে আদর করবে কে তাহলে? মেহরাবের কথায় নিঝুম লজ্জায় লাল হয়ে গেল, যেন আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তাহলে কি রান্না আপনি করবেন? আজব লোক তো আপনি। বলে নিঝুম গাল ফুলিয়ে থাকলো। মেহরাব তা দেখে হালকা হাসলো আর বলল, রান্না করার দরকার নেই, কিছুক্ষণের মধ্যে মেয়ের আসবে,
আমি খাবার অর্ডার করেছিলাম। মেহরাবের কথায় নিঝুম কিছুটা মনে মনে খুশি হলো, কিন্তু সকালে কি করবে আবার কে জানে। নিঝুমের ভাবনার মাঝে মেহরাব নিঝুমকে টেনে বিছানায় বসালো আর নিঝুমও চুপটি করে বসে রইল। মেহরাব কিছুটা শান্ত গলায় বলে উঠল, নিঝুম, তোমার আগের বাবার কি হয়েছিল? মেহরাব এর কথায় নিঝুম হুট করে চোখ তুলে তাকালো তার দিকে। নিজের বাবার কথা মনে পড়তেই তার চোখে জল যেন নিমিষেই গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো, আর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে আর এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আমার বাবা যেদিন মারা যায় সেদিন আসলে আমার জীবনে একটা অভিশাপ ছিল। আমার জন্যই বোধহয় আমার বাবা মারা গিয়েছিল। বলে নিঝুম আর বসলো না, দৌড়ে তার মায়ের রুমে চলে গেল। আর মেহরাব আর তার যাওয়ার পানে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে হঠাৎ তাদের দরজার কড়া পড়ল। নিঝুম তাড়াতাড়ি মাথায় ঠিকমতো করে ওড়না পেঁচিয়ে দরজার দিকে হাঁটলো। দরজা খুলতেই সে একবারে স্তব্ধ। সামনে তাকিয়ে আছে একসাথে তিনটে ভ্যান, আর ভ্যান ভর্তি বাজার সদাই যেন ছোটখাটো হাট বসেছে তাদের উঠানে। 5টা বড় চালের বস্তা, 10টার মতো তেলের বোতল, 2 কার্টন ভরে মাছ, মাংস, লবণ থেকে শুরু করে আরো কত যে খুঁটিনাটি জিনিস দেখে মনে হয় না বাসার জন্য কিছু বাদ রাখা হয়েছে। নিঝুমের চোখ বিস্ফোরিত হয়ে গেল। মনে মনে ভাবলো, এত কিছু আবার কে পাঠালো, কেনই বা পাঠালো। তার ভাবনার মাঝেই ভ্যানওয়ালা গলা ছেড়ে বলে উঠল, মা, এটা কি শামীম হোসেনের বাড়ি? লোকটার ডাকে নিঝুমের ধ্যান ভাঙল। সে হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ভ্যানওয়ালা আবার বলতে শুরু করলো, এগুলো উনি গতকাল সকালে টাকা দিয়ে লিস্ট পাঠিয়েছিলেন মা, কিন্তু কোনো কারণে আমার কাল আসতে পারিনি, তাই আজকে নিয়ে এলাম। তো বলেন এগুলো কোথায় রাখবো? নিঝুম এক মুহূর্তের জন্য আরো থমকে গেল। নিঝুম তার বাবার নাম শুনতেই গলার ভেতর যেন একটা দলা আটকে গেল। কান্নাটা জোর করে চেপে রেখে সে শুধু দেখিয়ে দিল কথায় কি রাখতে হবে। ভ্যানওয়ালারা একে একে সব জিনিসপত্র ঘরে তুলতে লাগলো। দরজার ফাঁক দিয়ে মেহরাব এক ঝলক সবকিছু দেখে নিল নিঝুমের মুখটা। লক্ষ্য করে তার চোখে এক মুহূর্তের উদ্বেগ ফুটে উঠলেও কিছু না বলে সে চুপচাপ নিজের রুমে ফিরে গেল। এদিকে এত বাজার সদাই দেখে নার্গিসের মা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললেন। নিঝুম শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। লোকগুলো চলে যেতেই নিঝুম দরজা আটকাতে যাচ্ছিল, ঠিক সেই সময় মিহির এসে সামনে দাঁড়ালো। মেহেরকে দেখে নিঝুম ভদ্রভাবে সালাম দিল এবং ভেতরে আসতে বলল। মিহির সবার জন্য খাবার এনেছে। প্যাকেটগুলো নিঝুমের হাতে দিয়ে একটু সময় নষ্ট না করে সোজা মেহরাবের রুমের দিকে হাঁটা দিল। রাতে সবাই খেতে বসলে সবার খাওয়া শেষে নিঝুমও খুব অল্পই খেলো। মেহরাবের জোড়াজড়িতে সামান্য কিছু মুখে তুলে নিয়ে তারপর আর একটা প্লেটে খাবার নিয়ে মায়ের রুমের দিকে গেল। তার মা নার্গিসকে যেন কেউ খাওয়াতেই পারছিল না। এই দৃশ্য দেখে নিঝুমের বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক সেই সময় মেহরাব ঘরে ঢুকলো। নার্গিস তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে চোখের জল মুছে নিলেন। মেহরাব শান্ত দৃষ্টি নিয়ে একটু দূরে বসে নরম গলায় বলল, আম্মু, এমন করবেন না। আপনি অসুস্থ হলে আপনার 2 মেয়ের কি হবে? শ্বশুরবাড়ির লোক যতই থাকুক, আপনি তো তাদের জন্মমাতা। আপনাকে সুস্থ থাকতে হবে তাদের জন্য। একটু খেয়ে নিন না আম্মু, ছেলের কথা শুনবেন না? মেহরাবের কথায় নার্গিস ধীরে ধীরে নরম হলেন। নিঝুম যখন মায়ের মুখে খাবার তুলে দিল, নার্গিস চুপচাপ খেয়ে নিলেন। খাওয়া শেষ হলেই নিঝুম প্লেট নিয়ে বাইরে যেতে লাগলো। তা ঠিক তখন মেহরাব আবার নরম গলায় বলে উঠল, আম্মু, আপনি আমাকে নিজের ছেলের মতোই দেখবেন। আমি আপনাদের দায়িত্ব নেব। আমার আম্মু হতে কি আপত্তি আছে আপনার? নার্গিসের চোখ আবারও ছলছল করে উঠল। তিনি মেহরাবের মাথায় হাত রেখে বললেন,